আজ যে ঘটনাটি আমি বলবো তা আমার পরিবারের একটি সত্য ঘটনা। আমার বাবারা 3 ভাই ও 1 বোন ছিল। ঘটনাটি আমার ফুপুর। তিনি জিনে ধরা ছিলেন। আমার ফুপু খুবই সুন্দর দেখতে ছিলেন, তাই আমার দাদিমা আমার ফুপুকে সবসময় চোখে চোখে রাখতেন। ফুপুর বিয়ে হয়েছিল 6 বছর আগে, কিন্তু তখনও তার কোনো সন্তান হয়নি। 3 বার সন্তান জন্ম দেওয়ার পর 3 বারই তার মৃত সন্তান হয়েছে। ফুপু রিক্সায় কোথাও গেলে আচমকা কোথা থেকে ঝড়ো হাওয়া এসে কয়েকবার রিক্সা থেকে ফুপুকে ফেলে দিয়েছিল। কোথাও যে কারো বাড়িতে থাকতে পারতো না, এমনকি তার শ্বশুর বাড়িতেও না, কারণ তিনি যে রুমে থাকতেন সেই রুমের টিনের চালের উপর মাঝরাত্রে বৃষ্টির মতো ঢিল পড়ত। এই নিয়ে আমার দাদিমা সব সময় চিন্তায় থাকতেন যে কখন কি হয়ে যায়। কিন্তু ভাগ্যের কি পরিহাস, যা হবার তাই হয়েছে। হেমন্তের কোনো একদিন দাদিমা মাগরিবের নামাজ পড়ছিলেন। বাড়িতে ফুপু ছাড়া আর কেউ ছিলেন না। আর ফুপু খুব অসুস্থ ছিলেন। এতটাই অসুস্থ ছিলেন যে কারো সাহায্য ছাড়া তার পক্ষে বিছানা থেকে উঠে বসা সম্ভব ছিল না। যাই হোক, দাদিমা ফুপুর ঘরে সন্ধ্যার বাতি জ্বালিয়ে নামাজ পড়তে বসে যান। এরপর নামাজ শেষে আনুমানিক 10 মিনিট পর দাদিমা ফুপুর ঘরে আসেন। তিনি দেখেন ফুপুর ঘরের বাতিটি নিভানো, তাই আবার বাতিটি জ্বালালেন। তিনি বাতি জ্বালিয়ে দেখেন ফুপু বিছানায় নেই। তিনি এটা দেখে ফুপুকে খুঁজতে শুরু করলেন, কিন্তু কোথাও পেলেন না। পরে আমার বাবা চাচারা গভীর রাত পর্যন্ত ফুপুকে অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু কোথাও ফুপুকে খুঁজে পাওয়া যায়নি। পরের দিন সকাল 10টা নাগাদ 2-1 প্রতিবেশী আমাদের বাড়ির পাশের এক পুকুরে শোরগোল শুরু করে দিয়েছে এবং চেঁচিয়ে দাদিমাকে ডাকতে লাগলো। পরে আমার বাবা, চাচা ও দাদিমা গিয়ে যা দেখলেন তা কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয়। তারা দেখলেন আমার ফুপুর গলায় অর্ধেক ওড়না জড়ানো আর অর্ধেক ওড়না মুখের ভিতর পুরে দেওয়া। ফুপু অল্প পানিতে উপুর হয়ে পড়েছিল। তখনও ফুপুর নাক দিয়ে রক্ত পড়ছিল। দাদিমা আজ আমাদের মাঝে নেই, কিন্তু তিনি কখনো তার একমাত্র মেয়ের এমন মৃত্যু মেনে নিতে পারেননি, কারণ তিনি ভাবতেন তার অবহেলার জন্যই ফুপু মারা গেছে। আর আজ এতদিন পর আমি আমার ফুপুকে খুব মিস করছি। লিসেনার্স, ঘটনাটি সংগ্রহ করা হয়েছে সাইফুল সাদিকের কাছ থেকে। ঘটনাটা আমার এক আত্মীয়র কাছ থেকে শোনা। আমি ঘটনাটি তার ভাষায় শেয়ার করছি। আমার নাম প্রিন্স। আমি ঢাকায় থাকি। জ্ঞান হবার পর থেকে আমার জীবনে কোনোদিনও আমি নদীপথে যাতায়াত করিনি। আমার দাদার বাড়ি শরীয়তপুর সদর উপজেলায়। আমি যখন খুব ছোট ছিলাম তখন কয়েকবার সেখানে গিয়েছিলাম, কিন্তু বড় হবার পর আমি কখনো দাদার বাড়ি যাইনি। হঠাৎ একদিন বিকালবেলা খবর আসে আমার দাদা মারা গেছে, তাই সবাইকেই সেখানে যেতে হবে। বাবা মা আমাকেও যাওয়ার জন্য বলে। আমি তাদের কথায় না করতে পারিনি। আমারও মনে হচ্ছিল শেষবারের মতো দাদাকে দেখে আসি, তাই সবাই মিলে রওনা দিলাম। আমার বন্ধু জয়ও এলো আমাদের সাথে। আমরা ঢাকা থেকে বাসে করে মাওয়াঘাট পর্যন্ত এলাম। সেখান থেকে ফেরি করে নদী পার হয়ে শরীয়তপুর যেতে হবে আমাদের, কিন্তু মাওয়া এসে দেখি সবেমাত্র ফেরি ছেড়ে চলে গেছে। ফেরি আসতে প্রায় 1 কি 1.5 ঘন্টা লাগবে, কিন্তু আমাদের তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে হবে। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমরা বাস থেকে নেমে অনেক খুঁজে একটা ট্রলার ভাড়া করি এবং ট্রলারে করে রওনা দেই। বাবা মা সবাই ট্রলারের ভেতরে গিয়ে বসলো। আমি আর জয় ট্রলারের ছাদের উপরে গিয়ে বসলাম নদীর দৃশ্য উপভোগ করার জন্য। রাত তখন প্রায় 7টা কি 8টার মতো। আমরা নদীর ঠিক মাঝখান দিয়ে যাচ্ছি। চাঁদের আলোয় নদীর ওপাশের গ্রামগুলো আবসা আবসা দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশার কারণে ঠিক ভালো মতো দেখা যাচ্ছে না। জয় পকেট থেকে একটা সিগারেট বের করলো খাওয়ার জন্য। আমি ওকে বারণ করলাম, কেননা নিচে বাবা মা বসে আছেন। কোনোভাবে বুঝতে পারলে কি খারাপটাই না ভাববে আমাদের, কিন্তু ও আমার কথা শুনলো না। আমি রেগে গিয়ে ওর থেকে দূরে সরে গিয়ে অন্য এক পাশে বসলাম। জয় একটানা সিগারেট টেনে চলেছে। আমি একা একা নদীর পানিগুলো দেখছিলাম। হঠাৎ করেই আমার মনে হলো আমি নিচে কিছু একটা দেখলাম। একটা মানুষের মাথা পানিতে ভাসছে। মনের ভুল ভেবে তেমন গুরুত্ব দিলাম না আমি, কিন্তু আবার নিচে তাকাতেই দেখি সেখানে এখন আর একটা নয়, অসংখ্য মানুষের মাথা পানিতে ভাসছে। নারী, পুরুষ, শিশু সবার মাথা। এবার আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আমি ব্যাপারটা জয়কে দেখানোর জন্য ওর কাছে ছুটে গেলাম আর ওকে ডেকে সেখানে নিয়ে এলাম। কিন্তু সেখানে গিয়ে
আর সেই মাথাগুলো দেখতে পেলাম না। জয় আমাকে গালাগালি করতে করতে ওর জায়গায় চলে গেল। আমি আবার একা বসে রইলাম। ঠিক এই ঘটনা আবার পুনরাবৃত্তি ঘটল। আমি জয়কে ব্যাপারটা আবার জানালাম, কিন্তু ও কিছুতেই বিশ্বাস করলো না। আমি বললাম, আমি আর এখানে থাকবো না, চল নিচে চলে যাই। জয় বলল, ঠিক আছে তুই যা, আমি সিগারেটটা শেষ করে আসছি। আমি সেখান থেকে নিচে চলে গেলাম। আমি বাবা মার সাথে বসে গল্প করছিলাম। ঠিক এমন সময় মনে হলো উপর থেকে ঝপ করে পানিতে কিছু একটা পড়ল। ছাদের উপর তাকাতেই দেখি সেখানে জয় নেই। বুঝলাম জয় পানিতে পড়ে গিয়েছে। ট্রলারের মাঝি শব্দটা পেয়ে ইতোমধ্যেই ট্রলারের ইঞ্জিন বন্ধ করে দিয়েছে। আমি ও জয় কেউই সাঁতার জানি না। মাঝে সাথে সাথে নদীতে লাফিয়ে পড়ল। আমাদের চিৎকার চেঁচামেচিতে পাশ থেকে কয়েকটা জেলে নৌকা নিয়ে ছুটে এলো। এরপর সবাই মিলে অনেক খোঁজাখুঁজির পর জয়কে পানি থেকে তোলা হলো। জয়ের পেটে অনেক পানি ঢুকেছে। তখন ওর কোনো হুঁশ জ্ঞান ছিল না। আমরা তৎক্ষণাৎ পাড়ে পৌঁছালাম। বাবা মাকে বাড়ি পাঠিয়ে দিয়ে আমি আর কয়েকজন মিলে জয়কে একটা হাসপাতালে নিয়ে গেলাম। জয়ের পেট থেকে পানি বের করা হলো, কিন্তু সারা রাত জয়ের জ্ঞান ফিরল না। ডাক্তার বলেছে চিন্তার কোনো কারণ নেই, কিন্তু আমার ভীষণ চিন্তা হচ্ছিল। পরদিন সকালে জয়ের জ্ঞান ফিরে এলো। পরে ওর পানিতে পড়ে যাওয়ার ঘটনাটা শুনতে পেলাম। ওর বক্তব্যটা ছিল এইরকম, তুই নিচে চলে যাবার পর আমি যখন একা বসে আছি, ঠিক তখন আমিও নিচে কতগুলো মানুষের মাথা ভাসতে দেখতে পাই। আমি উঠে দৌড় দিতেই আমার মনে হলো কেউ একজন আমাকে জোরে ধাক্কা মেরে পানিতে ফেলে দিল। জয়ের এই বক্তব্যে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। একই ঘটনা আমাদের দুজনের সাথেই ঘটল। সেদিন ওই মাঝি আর জেলেগুলো যদি না থাকতো, তাহলে আমাদের কি সমস্যাটাই না হতো, আমি কল্পনাও করতে পারছিলাম না। পরে অনেকের কাছে শুনতে পেলাম নদীর ওই জায়গায় মাত্র কয়েকদিন আগেই একটা লঞ্চ ডুবি হয়েছিল, আর তাতে নারী, পুরুষ, শিশুসহ অনেক লোক মারা গিয়েছিল। ওই লঞ্চ ডুবির ঘটনাটা নাকি টিভি পত্রিকাতেও দিয়েছিল। এরপর দাদার দাফন কাজ সম্পন্ন হয়ে গেলে আমরা কিছুদিন পর ঢাকায় চলে আসি, তবে রাতে নয়, দিনের বেলা। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আর এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন লাবণ্য। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমি এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি তা আমার কাছের এক আন্টির সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটি ঘটে প্রায় 5-6 বছর আগে, ঢাকা মোহাম্মদপুরে। যাই হোক, এবার আসল ঘটনায় আসি। আন্টির যখন প্রথম বেবি হবে, তখন তারা তাদের পারিবারিক সমস্যার কারণে আন্টি, তার হাজবেন্ড এবং তার শাশুড়ি একটা বিল্ডিংয়ে ভাড়া আসে। বিল্ডিংটি ছিল নতুন, আর ভাড়াটিয়া বলতে শুধু আন্টিরা আর একটা পরিবার ছিল। 5 তলা বিল্ডিংয়ে মাত্র 2টাই পরিবার থাকতো। আন্টিরা থাকতো 2য় তলায়। প্রথম কয়েকদিন তারা ভালোই ছিল, কিন্তু একদিন আন্টির ঘর থেকে কিছু টাকা হারিয়ে যায়। আন্টি সেই টাকার চোরকে খুঁজতে এক হুজুরের সাহায্য নেয়। হুজুর আন্টিকে একটি আয়না দেয়, যার সাহায্য নিয়ে আন্টি সেই চোরকে ধরতে সক্ষম হয়। কিন্তু হুজুর বলেছিল যে কাজ শেষ হওয়া মাত্রই আয়নাটা যেন ভেঙে ফেলা হয়, কিন্তু আন্টি আয়নাটাকে রেখে দেয়। তারপর একদিন আন্টি তার বাবুকে পায়ের উপর নিয়ে ঘুম পাড়াচ্ছিল, কিন্তু হঠাৎ করে কে যেন আয়নাটা ওয়ার্ড্রপের উপর থেকে আন্টির সামনের দেয়ালে ফিকে মারে। আয়নাটা ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যায়। অল্পের জন্য আন্টি আর রূপকথা, অর্থাৎ আন্টির মেয়ে, বেঁচে যায়। কিন্তু আন্টি আর রূপকথা ছাড়া ঘরে আর কেউ ছিল না। আর বাইরের কেউ কাজটা করলে এত তাড়াতাড়ি কোথায় যাবে? আন্টি খুব ভয় পেয়ে যায়। তার শাশুড়িকে সব বলার পর তার শাশুড়ি তাকে এবং তার মেয়েকে সেই হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর তাদের বলেন যে এই আয়নায় একটা জিন ছিল, আর জিনটা তার কাজ শেষে আয়না থেকে মুক্তি পেয়ে যাবে। তুমি আয়নাটি ফেলে দাওনি, তাই জিনটা রাগ হয়ে আয়না ভেঙে বের হয়ে গেছে। কিন্তু ভয়ের কোনো কারণ নেই, জিনটা তোমার কোনো ক্ষতি করতো না। তারপর এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন আন্টি তার মেয়েকে ঘরে ঘুম পাড়িয়ে ওয়াশরুমে গিয়েছিলেন, কিন্তু ঘরে এসে দেখলেন তার বাবু রুমে নেই। আন্টি তার শাশুড়িকে জিজ্ঞাসা করলেন যে সে তার বাবুকে দেখেছে কিনা, কিন্তু তার শাশুড়ি বলে যে সে নাকি একটু আগেও বাবুকে ঘুমানো অবস্থায় দেখে এসেছে, আর ঘরের দরজা ভিতর থেকে লক করা, তাই বাইরের কেউ ঘরে আসা সম্ভব না। তাহলে রূপকথা কোথায় গেল? আন্টি কান্নাকাটি শুরু করলো। তার কিছুক্ষণ পর গেস্ট রুম থেকে কান্নার শব্দ আসতে লাগলো। আন্টি আর তার শাশুড়ি ওখানে গিয়ে অবাক হয়ে গেল। কি আশ্চর্য, রূপকথা এখানে এলো কিভাবে? আর ওকে দেখে মনে হয় যে ও কারোর সাথে খেলা করতেছে। আন্টি এসব ঘটনা তার হাজবেন্ডকে বলল, কিন্তু আঙ্কেল বলল এগুলো তোমার মনের ভুল। কিন্তু এরপর আন্টির যখন রুমে একা থাকতো, তার মনে হতো
কে যেন তার পাশে দাঁড়িয়ে আছে। এভাবে বেশ কিছুদিন কেটে যায় আর সমস্যা আরও বাড়তে থাকে। একদিন আন্টির ছোট দেবর তার বাসায় আসে আর তাকে ওই গেস্ট রুমেই থাকতে দেওয়া হয়। কিন্তু আশ্চর্য আর অবাক করার ব্যাপার হলো, আন্টির কাজের বুয়া সকালবেলা ঘরের বিছানা উঠিয়ে ঘর পরিষ্কার করে, কিন্তু আন্টি গিয়ে দেখে ঘরের বিছানা উল্টাপাল্টা করে আছে, সব কিছু ওলট পালট। আন্টি ভাবে হয়তো কাজের বুয়া মিথ্যা বলছে, তাই সে নিজেই ঘর গুছায়। আর কিছুক্ষণ পর গিয়ে দেখে সে আগের মতোই অবস্থা। আন্টি এবার কিছুটা ভয় পেতে শুরু করে। তারপর ফ্ল্যাটের নিচের ফ্ল্যাটের মহিলাকে সব খুলে বলল। আর ওই আন্টি মানে আমার আন্টির প্রতিবেশী জানান যে কিছুদিন আগে এখানে তার শাশুড়ি মারা যায়, আর তারা ছিল হিন্দু। আর সবচেয়ে ভাবার বিষয় হলো যে ওই আন্টিদের পূজার জিনিস কে যেন ফেলে দিত, তাদেরকে পূজা করতে দিত না। তারপর আন্টি আর আঙ্কেল একটা হুজুরের কাছে যায়, আর হুজুর জানায় যে ওই বাসায় একটা জিন বাস করে। জিনটা ছিল নামাজি, তাই হিন্দুদের পূজা সহ্য করতে পারতো না, আর নামাজ না পড়লে খুব রাগ হয়, তাই আন্টিদের সাথে এমন করেছে। এরপর হুজুর তাদের একটা বন্ধকি দেয়। এর কিছুদিন পর ওই বাসায় আন্টির শাশুড়ি মারা যায়, আর তারা ওই বাসা ছেড়ে দেয়। এটা কোনো গল্প নয় লিসেনার্স। এবার আমরা পরের ঘটনায় চলে যাব। ঘটনাটা 9-10 বছর আগের একটি ঘটনা। আমার বাড়ি সিরাজগঞ্জ। সঙ্গত কারণে আমি আমার গ্রামের নামটা উল্লেখ করছি না। বর্তমানে আমরা পরিবারের সবাই ঢাকায় থাকি। আমার বাবা একটা কোম্পানিতে চাকরি করে। গ্রামের বাড়িতে খুব কম যাওয়া হতো। গত 4 বছর হলো আমি আমার গ্রামের বাড়িতে যাই না, যদিও আমার বাবা এর মাঝে একবার গ্রামে গিয়েছিল। আমার বাবারা 3 ভাই ছিলেন। আমার বাবাই তাদের মধ্যে বড় ছিলেন। আমার কোনো ফুপি ছিল না। হঠাৎ একদিন গ্রাম থেকে আমার ছোট কাকুর ফোন এলো। তিনি বললেন সামনের শুক্রবার তার মেয়ে রুনার বিয়ে, আমাদেরকে খুব তাড়াতাড়ি গ্রামে আসতে হবে। কাকু যেদিন ফোন করেছিল সেদিন ছিল শনিবার। আমরা ঠিক করলাম সোমবারে গ্রামের বাড়িতে যাব। যথারীতি সব কিছু গুছিয়ে আমরা সকাল 8টায় গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। 12টা 30-এর দিকে আমরা সেখানে পৌঁছালাম। গিয়ে দেখলাম দাদু এবং কাকুরা মিলে গল্প করছে। আমার দাদি 5 বছর আগেই মারা গিয়েছিল। আমাদের দেখে তারা খুব খুশি হলো। আমরা রুমে গিয়ে সবাই ফ্রেশ হলাম। গ্রামের পরিবেশটা আমার খুব ভালো লাগে, তাই ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে ঘুমানোর চিন্তা করলাম এবং ভাবলাম যে ঘুম থেকে উঠে আমার ছোটবেলার বান্ধবী মীরার বাড়িতে যাব তার সাথে দেখা করতে। যখন গ্রামে থাকতাম তখন প্রায় সময়টাই ওর সাথেই আমি কাটাইতাম। এক কথায় আমরা খুব ভালো বন্ধু ছিলাম। ঘুম থেকে উঠে দেখি মাগরিবের আজান দিতে আর মাত্র 25 থেকে 30 মিনিট সময় বাকি আছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মীরাদের বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে যেতে 15 মিনিটের মতো সময় লাগতো। হাঁটতে হাঁটতে ভাবলাম আসার সময় মীরাকে সাথে নিয়ে আসব এবং আমরা আজ একসাথে ঘুমাবো, খুব মজা করব। বলে রাখা ভালো, মীরাদের বাড়িতে যেতে রাস্তার মাঝখানে একটা মস্ত বড় তাল গাছ আছে, যা অনেক পুরনো। সেই তাল গাছের কাছে একটা পুকুর আছে, যেখানে আমি ও মীরা প্রায় সময় বসে থাকতাম। হাঁটতে হাঁটতে সেই তাল গাছের কাছে আসতেই দেখলাম যে একটা মেয়ে তাল গাছের নিচে মাথাটা হাঁটুর মধ্যে দিয়ে বসে আছে। আমি কিছুটা অবাক হলাম। ভাবলাম এই সন্ধ্যার সময় তাল গাছের নিচে এই মেয়েটা কি করছে। আমি ভাবলাম এটা মীরা নয় তো, তাই আমি তাকে ডাক দিলাম, কে ওখানে? তখন মেয়েটা মাথা তুলল এবং আমি দেখলাম সে আর কেউ না, ও আমার বান্ধবী মীরা। বললাম, কি রে, এখনো এখানে বসে থাকার অভ্যাসটা যায়নি তোর? ও হেসে বলল, আমি তো তোর জন্যই 2 বছর ধরে এখানে বসে আছি। আমি একটু অবাক হলাম, ভাবলাম হয়তো আমার সাথে সে মজা করছে। বললাম, চল, তোদের বাড়িতেই যাচ্ছি তোকে নিয়ে আসার জন্য, আর আঙ্কেল আন্টিকেও দেখে আসি। ও বলল, এখন বাড়িতে যাব না, তার চেয়ে এখানে বস, 2 জন মিলে একটু গল্প করি। মীরার কথা বলার ধরনটা কিছু পাল্টে গেছে, তা ওর কথা বলার ভঙ্গিতেই বুঝতে পারলাম। কথা বলতে বলতে যে কখন মাগরিবের আজান দিয়ে ফেলেছে তা ঠিক মনে ছিল না। এক সময় আমি ওকে বললাম, চল আজ আমরা আমাদের বাড়িতে একসাথে ঘুমাবো, আঙ্কেল আন্টির সাথে তাড়াতাড়ি দেখা করে আসি। মীরা বলল, চারিদিকে অন্ধকার হয়ে আসছে, আমাদের বাড়িতে আজ তোর যেতে হবে না, তার চেয়ে চল তোকে তোর বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসি আমি। ওর কথাটা আমার কেমন যেন লাগলো, যে মীরা আমাকে ছাড়া কিছুতেই বুঝতো না, সে কেন আজ এতদিন পর দেখা হলো তবুও আমার সাথে এমন করছে। এই কথাটা নিয়ে বেশি মাথা ঘামালাম না আমি। তারপর দুজনে আমাদের বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। বাড়ির পাশে এসে মীরা আমাকে বলল, তুই যা, আমি কাল আসবো। আমার খুব খারাপ লাগলো। বললাম, আমি না আজ একসাথে ঘুমাতে চাইলাম। মীরা বলল, কাল থাকবো, কি আর করার। বললাম, ঠিক আছে, তবে তুই এখন বাড়িতে যাবি কিভাবে?
তোর ভয় করবে না? ও একটু জোরে হেসে বলল, আমি তো এখন বাড়িতে যাব না। আমি মীরার কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। বললাম যে তাহলে কোথায় যাবি? ও বলল, ওই তাল গাছ তলায়। এবার আমার মনের মধ্যে কেমন যেন মোচড় দিয়ে উঠল। বললাম, বাড়ি ছেড়ে ওখানে কেন? মীরা বলল, 2 বছর হলো আমি ওখানেই থাকি। তারপর হাসতে হাসতে সে চলে গেল। আমি আর কিছু বলার সুযোগ পেলাম না। তারপর রুমে গিয়ে দেখি সবাই মিলে গল্প করছে। আমার আম্মু আমাকে এত দেরি করে ফেরার জন্য বকা দিল। আমি বললাম, অনেক দিন পর গ্রামে আসলাম, ভাবলাম আমার বান্ধবী মীরার বাসায় একটু যাই। তাই গিয়েছিলাম ওকে দেখতে, কিন্তু ওদের বাড়িতে আর যাওয়া হলো না। দেখলাম ও রাস্তার পাশে তাল গাছের নিচে বসে আছে। তাই ওর সাথে গল্প করতে করতে দেরি হয়ে গেল আমার। আমার কথা শুনে আমার দাদু এবং ছোট 2 কাকুর চোখ বড় বড় হয়ে গেল। মেজো কাকু আমাকে বলল, কী সব পাগলের মতো কথা বলছিস? মীরা তো ওই তাল গাছের নিচে একটা সাপের কামড়ে মারা গিয়েছে 2 বছর আগে। কাকুর কথা শুনেই আমার চারিদিকে কেমন যেন ঘোলা দেখতে লাগলাম আমি। আমার শরীর ভয়ে কাঁপতে লাগলো। আমি আমার কানকে বিশ্বাস করতে পারলাম না। তাহলে কি আমি ভুল দেখেছি? না, সেটাও তো সম্ভব না। ওর কথা আমার খুব মনে পড়তে লাগলো। ও যদি মারা গিয়ে থাকে তাহলে আমি কার সাথে এতটা সময় গল্প করলাম? অনেক প্রশ্ন আমার মনে নাড়া দিয়ে ওঠে, কিন্তু তার উত্তর আমি আজও খুঁজে পাইনি। এটা কতটা ভয়ের তা আমি জানি না, তবে আমার সেই মুহূর্তের কথাগুলো মনে পড়লে এখনও গায়ের লোম দাঁড়িয়ে যায়। আমার প্রচণ্ড জ্বর এসেছিল সেদিন। 4 দিন পর আমি একটু সুস্থ হই। এর মাঝে আমার দাদু বাড়িতে একটা কবিরাজ নিয়ে এসেছিলেন এবং সে আমাকে পানি পড়া ও একটা তাবিজ দিয়েছিল। এখনও আমার গলায় সেই তাবিজটা আছে। এরপর থেকে আমি আর কখনো মীরাকে দেখিনি। লিসেনার্স, এই ঘটনাটি পাঠিয়েছেন রিয়ামণি রুম্পা। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন তিনি তার নাম উল্লেখ করেননি। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। ঘটনাটা আমার এক বন্ধুর মামার কাছ থেকে শোনা। তার নাম সাইমন। উনি থাইল্যান্ডে থাকতেন। তার সাথে থাইল্যান্ডেরই এক বাঙালির সাথে পরিচয় হয়। তো দেশে 2 জন একসাথেই ফেরেন। ওই বন্ধুর নাম আক্তার। দেশে ফেরার কয়েকদিন পরেই আক্তার বিয়ে করেন। বিয়েতে মামাকে দাওয়াত দেন। ওনাদের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে। বিয়ের 2-3 দিন আগেই মামা সিরাজগঞ্জ যান। ঘটনার দিন আক্তারের গায়ে হলুদ ছিল। গায়ে হলুদের দিনই পাশের বাড়ির এক মেয়ে মারা যায়। মেয়েটি আক্তারের চাচাতো বোন ছিল। তো এমন ঘটনায় সবাই মনমরা হয়ে গেল। বিয়ে 2-3 দিন পিছিয়ে গেল। ওই রাতেই মেয়েটির দাফন কাফনের কাজ শেষ হলো। রাতে মামা আর আক্তার সহ সবাই বাড়ির উঠানে বসে কথাবার্তা বলছে। প্রসঙ্গ ছিল মেয়েটার হঠাৎ মৃত্যুকে নিয়ে। তো এক সময় বাড়ির কোনো এক সদস্য কলপারের গাছের নিচে একটা কিছু নড়তে দেখে। একটু ভালো করে খেয়াল করে দেখে সাদা কাফন পরা ওই মেয়েটি দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর ব্যাপার তখন ঘটে যখন ওই ঘটনা সবাই দেখে, শুধু একজন নয়। বাড়িতে দোয়া দরুদ পড়া শুরু হয়ে যায়। কোনোভাবে রাত পার করে সবাই। এরপর দিন সকালে ফজরের নামাজের সময় আক্তারের বাবা অজু করতে কলপারে গেলেন। তিনি ঠিক তখনও মেয়েটিকে একই জায়গায় দেখলেন। ব্যাপারটা তার কাছে অনেক ভয়ঙ্কর মনে হলো। সকালবেলাও যে একই ঘটনা ঘটবে তা তিনি ভাবেননি। তিনি ঘটনাটি নিয়ে মসজিদের ইমামের সাথে আলাপ করেন। ইমাম সাহেব মেয়েটির লাশকে কবর থেকে তুলতে বলেন। কবর থেকে লাশ তোলার পর ইমাম সাহেব বাড়ির মহিলাদের বলেন মেয়েটির শরীর একবার পরখ করে নিতে। তো মেয়েটির শরীরে কোনো নাপাক কিছু আছে কিনা সবাই ভালো করে দেখলো। ভালোভাবে দেখার পর দেখা গেল যে মেয়েটি হলুদের অনুষ্ঠানের জন্য সাজতে গিয়ে হাতে পায়ে নেইল পালিশ লাগিয়েছিল। তারই কিছু অংশ পায়ের কোনো এক নখে লেগেছিল। গোসলের সময় সেখানে পানি না যাওয়ার ফলে মেয়েটিকে কবর গ্রহণ করছিল না। পরে আবার লাশটিকে গোসল করানো হয় এবং পরিপাটি করে কবর দেওয়ানো হয়। এরপর মেয়েটির আত্মাটিকে আর কেউ কলপারে দেখেনি। মামা আরও বলেছেন যে আজও গভীর রাতে কলপার থেকে নাকি কান্নার আওয়াজ পাওয়া যায়, কিন্তু কেউ আর মেয়েটির আত্মাটিকে দেখতে পায় না। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। ঘটনাটি লিখে পাঠিয়েছেন নীরব। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমি নীরব, ঢাকায় থাকি। আমার নানা বাড়ি মানিকগঞ্জের একটা অজপাড়া গায়ে। একবার ঈদের পর আমি সেখানে বেড়াতে গিয়েছিলাম। সেখানে সপ্তাহে 2 দিন হাট লাগে। একদিন মামা একটা কাজে ব্যস্ত থাকায় আমাকে বলল হাটে গিয়ে বাজার করে আনতে। আমিও তার কথা মতো ইচ্ছে না থাকার পরেও গেলাম। বাজার করতে করতে একটু দেরি হয়ে গেল, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। হাট থেকে মামার বাড়ি ফেরার পথে একটা পুরনো পরিত্যক্ত ভিটে আছে। ওটা নিয়ে গ্রামে অনেক গুঞ্জন আছে। ওখানে নাকি ওই ভিটের মালিক যে ছিল
সে কোনো একটা কারণে বড় আম গাছটার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। কেন করেছিলেন সেই কারণটা এখনো জানা নেই। এছাড়াও ওখানে তেমন কেউ খুব বেশি যায় না। তাছাড়া হাটে গিয়ে মামার কথা মতো 2টা বড় ইলিশ কিনেছিলাম। আমি যখন হাট থেকে ফেরার পথে ভিটের পাশে দিয়ে যাচ্ছিলাম, ঠিক তখন কেমন একটা পচা গন্ধ আসছিল আমার নাকে। আমি ভাবলাম ঝোপঝাড়ের মধ্যে হয়তো কোনো কুকুর বিড়াল বা কিছু একটা মরে গেছে, তাই এরকম গন্ধ আসছে। কিন্তু ব্যাপারটা কিন্তু তেমন না, কেমন জানি রহস্যময় মনে হলো। এবং ঠিক তখন হঠাৎ কারো কান্নার আওয়াজ পেলাম আমি, এবং তাকিয়ে দেখলাম ভিটের আম গাছের সাথে ঝুলছে রশি। আরও একটু খেয়াল করতেই দেখতে পেলাম গাছের নিচেই পড়ে আছে একটা সাদা কাপড়ে মোড়ানো লাশ, আর লাশের মুখটা খোলা। তখনই বুঝতে পারলাম ওইখান থেকেই আসছে সেই কান্নার আওয়াজ। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি প্রাণপণে দৌড়ে পালানোর চেষ্টা করলাম এবং দোয়া দরুদ যা পারতাম পড়ার চেষ্টা করলাম। হঠাৎ করে দেখলাম সামনে একটা টর্চের আলো। আমার মামা আর মামাতো ভাই, যেহেতু আমি এখানে থাকি না তাই আমার ফিরতে দেরি হয়, কোথাও কোনো সমস্যা হলো কিনা এটা ভেবে আমাকে খুঁজতে এসেছেন। আমি তখনও ভয়ে কাঁপছি। মামা আমাকে দেখে জিজ্ঞেস করলো, কিরে কি হয়েছে তোর? বাজার করতে এত সময় লাগে নাকি কারো? আমি ভাবলাম কোনো সমস্যা হলো কিনা, তাই এগিয়ে আসলাম তোর জন্য। তখন কিছু বলতে যাব, ওই সময় পিছনে ফিরে দেখলাম ভিটে ফাঁকা, কোনো রশি, লাশ বা সেই উটকো গন্ধ কিছুই আর নেই। একবার ভাবলাম হয়তো আমার মনের ভুল, কিন্তু এটা তো মনের ভুল হওয়ার কথা না। আর আমি শহরে ছেলে, তাই লজ্জায় আর কাউকে কিছু জানালাম না। শহরে থেকে এই যুগের লেখাপড়া জানা ছেলে এইসব বিশ্বাস করে সাহস কম ইত্যাদি কথা শুনতে হতে পারে, তাই আমি চুপ থাকলাম। তাছাড়া কিছুটা অবাক হলাম এটা দেখে যে আমি মাগরিবের আগে এই ভিটের এখানে এসেছি, আর এখন এশার আজান দিচ্ছে। সময় কিভাবে গেছে বলতেই পারবো না। মাগরিবের আজানও শুনতে পাইলাম না আমি। তার কিছুদিন পর এই ঘটনা প্রায় ভুলেই গেছিলাম আমি। হঠাৎ একদিন খালাতো ভাই আমার সাথে গল্প করতে করতে বলল সে নাকি নদীতে মাছ ধরার জন্য যাবে। আমি বললাম ব্যাপারটা তো মজার, পরের বার সে যখন যাবে সে যেন আমাকেও সাথে নিয়ে যায়, তাহলে দুইজন অনেক মজা করতে পারবো আমরা। সে জানালো আগামী মঙ্গলবার রাতে সে যাবে এবং আমাকেও ডেকে নিয়ে যাবে। আমি অপেক্ষা করছি মঙ্গলবার রাতের। একটা সময় অপেক্ষার অবসান ঘটিয়ে সে আসলো এবং সে আমাকে ডাকলে 2 ভাই চললাম মাছ ধরার জন্য। আজকে তাকে কেমন জানি অস্বাভাবিক লাগছিল। ভাবলাম হয়তো ঘুমের কারণে এমন লাগছে তার, আর এমনিতেও রাতে সব কিছু অদ্ভুত লাগে। এত সব চিন্তা বাদ দিয়ে নদীতে আসলাম মাছ ধরার জন্য এবং মাছ ধরতে থাকলাম। তবে সে অনেক বেশি মাছ ধরছিল। সে আস্তে আস্তে গভীর পানিতে যেতে লাগলো আর আমাকেও ডাকছিল, এইদিকে আয়, এদিকে অনেক মাছ, এইভাবে ডাকছিল সে আমাকে। আমার কাছে কেমন যেন অস্বাভাবিক লাগছিল সব কিছু। তার ডাকে সাড়া দিয়ে যেই আমি গভীর পানির দিকে এগিয়ে গেলাম, ঠিক তখন চাঁদের আলোয় খুব ভালো করে খেয়াল করলাম এ তো আমার খালাতো ভাই নয়, এ অন্য কেউ। আরও একটু ভালো করে খেয়াল করে দেখলাম এটা সেই ভিটের লাশ। আমার হাত পা ভয়ে হিম হয়ে গেল। আমি প্রাণপণে ছুটে পালালাম। হাঁটু পানি থেকে উঠে গিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলাম। পিছনে ফিরে দেখলাম সেও আমাকে ডাকতে ডাকতে পিছনে পিছনে আসছে। আমি ছুটে পালাতে পালাতে একটু সামনে যেতেই দেখলাম কেউ একজন আসছে সামনে থেকে। সেটা কি মানুষ নাকি অন্য কিছু, এটা ভেবে আমি আরো ভয় পেয়ে গেলাম এবং অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফেরার পর আমি দেখলাম আমি আমার বিছানার মধ্যে। খালাতো ভাই আমাকে ওই দিন ডাকতে এসে শুনেছিল আমি নাকি মাছ ধরতে গেছি। তখন সে বুঝতে পারে কিছু একটা ঝামেলা আছে, তাই সে আমার খোঁজে বেরিয়েছিল। কি হয়েছিল জানতে চাইলো সবাই। তখন সব বললাম তাদের। মামা সব শুনে একটা হুজুর ডেকে পানি পড়া খাইয়েছিলেন আমায়। কিন্তু আমি কেন জানি অনেক চেষ্টা করার পরও এই চিন্তা আর ভয় থেকে বেরিয়ে আসতে পারছিলাম না। মনে মনে ভাবতাম ওই দিন খালাতো ভাই যদি আমার সাথে না থাকতো আমার প্রাণটা হারাতে হতো। ঘুমের মধ্যে অনেক দিন আটকে উঠতাম। একদিন বিকালবেলা মাঠে খেলতে গেলাম এবং খেলা শেষ করে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। আমি একা বাসায় ফিরছিলাম, তাই কিছুটা ভয় করতে লাগলো আমার।
হঠাৎ দেখি কোথা থেকে যেন মামা বাসায় ফিরছে। একটু সাহস পেলাম মনে এবং মামার সাথেই বাসার দিকে গেলাম। ভিটের কাছে আসতেই দেখলাম মামাতো ভাই আসছে আমার দিকে। তখন মামা বলল সে নাকি দোকান পাড়ে কিছু একটা রেখে এসেছে। এই কথাটা বলে সে চলে গেল। আমিও মামাতো ভাইয়ের কাছে গেলাম, জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছে। তখন সে বলল সামনেই কোথাও যাবে সে। আমি তখন তাকে বললাম যাওয়ার দরকার নেই, চলো বাড়িতে চলে যাই আমরা। তখন দুই ভাই বাড়ি ফিরলাম। ফেরার পর দেখলাম মামা ঘরে শুয়ে আছে। আমি মামাকে ঘরে দেখে বললাম, মামা তুমি এত তাড়াতাড়ি কিভাবে বাসায় আসলে? তখন তিনি বললেন তিনি নাকি সারাদিন জ্বরের কারণে বাসাতেই ছিল এবং সারা বিকেল শুয়েছিল। মামার কথা শুনে আমি বেশ ভয় পেয়ে গেলাম। তাহলে ওটা কে ছিল? আমি তো অনেকটা রাস্তা মামার সাথেই আসলাম, বুঝতে আর বাকি রইল না যে ওটা খারাপ কিছু ছিল। আমি বসে পড়লাম মামার পাশে। উনি হয়তো বুঝতে পারলেন খারাপ কিছুর কথা, কিন্তু কিছুই বললেন না। খুব শীঘ্রই ঢাকা ফিরতে হবে। এমন সময় এক রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হলাম আমি। গ্রামের ওয়াশরুমগুলো ঘর থেকে কিছুটা দূরে হয়। আমি এমনিতেই এখানে অনেকটা ভয়ে আছি, তাই সাহস দেখালাম না। একা বের না হয়ে মামাতো ভাইকে ডেকে তাকে সাথে নিয়ে বের হলাম। ওয়াশরুম থেকে বের হওয়ার পর মামাতো ভাই বলল ওইদিকে একটু দূরেই নাকি ছোট একটা ডাব গাছ আছে, গাছে অনেক ডাব আছে, চুরি করে খেতে চাইল সে। এত রাত, তাই আমি ভয়ে মানা করে দিলাম, কিন্তু সে বলল সে একা ভয়ে যেতে পারবে না, তাই দুজন মিলে যেতে হয়। তাছাড়া আমি তো খুব শীঘ্রই ঢাকা চলে যাব, যাওয়ার আগে একটু মজাও হবে। তখন আমি এত কিছু না ভেবে তার সাথে যেতে লাগলাম। একটু এগোতেই শুনলাম পিছন থেকে আমার মামাতো ভাই আমাকে ডাকছে, অথচ সে তো আমার সাথেই ছিল। খেয়াল করে দেখলাম আমার সাথে তো কেউ নেই। ভয় পেয়ে দৌড় দিয়ে তার কাছে গেলাম আমি। সে বলল সে নাকি তার ফোন ঘরে রেখে এসেছিল। তখন একটা কল আসার কারণে সে ফোন আনতে ঘরে যায় এবং এসে দেখে আমি নাকি ওই দিকে যাচ্ছি। তখন তাকে আমি সব বললাম এবং সেও কিছুটা ভয় পেয়ে গিয়েছিল। সে রাতে আর ঘুম হলো না আমার। সকালে মামাকে ডেকে শুরু থেকে শেষ পর্যন্ত সব বললাম। সব শুনে তিনি একটা ভালো হুজুরকে ডেকে আনলেন। সব শুনে হুজুর বললেন হয়তো কোনো খারাপ জিনের নজর লেগেছে আমার। তিনি আয়াতুল কুরসি একটা কাগজে লিখে একটা তাবিজে ভরে ওটা আমার গলায় বেঁধে দেন। সাথে আরও কিছু সূরা দোয়া দরুদ পরে ঝাড়ফুঁক করেন এবং পানি পড়া দেন। তারপর সেদিন বিকেলেই আমি ঢাকায় চলে আসি। এরপর আলহামদুলিল্লাহ আমার আর কোনো সমস্যা হয়নি। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। ঘটনাটি লিখে পাঠিয়েছেন তাসমিয়া তানহা। ঘটনাটা ঘটে আমার এক খালাতো বোনের সাথে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে সে যেভাবে বলেছিল আমি সেভাবেই আপনাদের সামনে তুলে ধরলাম। বাসাটা ঠিক যতটা বড় ভেবেছিলাম তার থেকেও বেশ বড় এবং খোলামেলা হওয়ায় বাসাটা বেশ পছন্দ হয়েছিল আমাদের। আর এত কম ভাড়ায় এত বড় বাসা পাওয়ায় কোনো কিছু না ভেবেই আমি এবং আমার স্বামী রাদিফ বাসাটা ভাড়া নিয়ে নেই। বাসাটা ছিল 3 তলা ভবন বিশিষ্ট, যার ঠিক দোতলায় একটি ইউনিটে আমরা উঠি। প্রথম 1 সপ্তাহ সব কিছু ঠিকঠাক থাকলেও মেইন সমস্যাটা শুরু হয় ঠিক তারপর থেকেই। আমি বেশ গোছালো একজন মানুষ হওয়ায় সব কিছু গুছিয়ে রাখতে পছন্দ করতাম, কিন্তু এই বাসায় আসার পর থেকেই কেন জানি কোনো জিনিস ঠিকমতো খুঁজে পেতাম না। যে জিনিসটা যেখানে রাখতাম পরবর্তীতে সেই জিনিসটা সেই জায়গায় পেতাম না। আবার মাঝে মাঝে মনে হতো কেউ দেখছে আমাদের খুব কাছ থেকে। আবার কখনো কখনো একা একাই টিভির সুইচটা অন হয়ে যেত। এইসব কিছু প্রথম মনের ভুল ভেবে উড়িয়ে দিলেও আমার সাথে পরবর্তীতে যা হলো তা আমার সব ভুলকে সত্যি প্রমাণ করে দিল। সেই দিন রাতে আমার হাজবেন্ড কল দিয়ে জানায় তার নাইট ডিউটি আছে, তাই রাতে সে আসতে পারবে না, তার আসতে দেরি হবে এবং আমি যাতে রাতে খেয়ে ঘুমিয়ে পড়ি। আর সেই দিন আমার শরীরটাও তেমন ভালো না থাকায় তার কথা মতো রাতে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি। তখন আনুমানিক রাত 2টা কি 3টা হবে। হঠাৎ ডাইনিং রুম থেকে খুব জোরে জোরে চেয়ার টানার শব্দে আমার ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখি ডাইনিং রুমের ডিম লাইটটি জ্বলছে, কিন্তু আমার মতে আমি তো ঘুমানোর আগে সব বন্ধ করেই ঘুমিয়েছিলাম। এইসব ভাবনার মাঝেই ডিম লাইটের আলোয় খেয়াল করলাম আমার হাজবেন্ডের মতো একটা অবয়ব চেয়ারে বসে আছে। তার পিঠটাই শুধু আমি দেখতে পাচ্ছিলাম। ভাবলাম হয়তো রাদীপ অফিস থেকে চলে আসছে আর ওর কাছে এমনি একটা এক্সট্রা
চাবি সব সময় থাকে। হয়তো আমি ঘুমিয়েছিলাম, তাই আমাকে আর ডাক দেয়নি সে। আমি আমার বেডরুম থেকেই এই সব কিছু দেখছিলাম আর ভাবছিলাম, কেননা আমার বেডরুম থেকে স্পষ্ট ডাইনিং রুমের সব কিছু দেখা যায়। এর একটু পর দেখলাম সে চেয়ার থেকে উঠে ডাইনিং রুমে লাইটটা অফ করে আমাদের বেডরুমে প্রবেশ করলো। কিন্তু তখনও আমি শুয়েই আছি। অনুভব করলাম সে আস্তে আস্তে করে আমার পাশে এসে শুয়ে পড়ল, আমার পিঠ বরাবর তার মুখ। কিন্তু আমি খেয়াল করলাম একটু পর পর কেমন জানি গোঙানির মতো শব্দ করছে সে। শব্দটা আস্তে আস্তে করে বাড়ছে। একটু পর অনুভব করলাম তার একটা হাত সে আমার গায়ের উপর রাখলো। তার হাতটা এত ঠান্ডা ছিল যে আমি গরমের মধ্যেও কেঁপে উঠলাম। এবার সত্যি সত্যি কেন জানি আমার মধ্যেও একটা ভয় লাগা শুরু করলো। এরপর যা দেখলাম তা আমার কল্পনার বাইরে ছিল। দেখলাম হামাগুড়ি দিয়ে আবার রাদিফের মতো একটা অবয়ব বেডরুমে প্রবেশ করলো। তখন আমি ভাবতে লাগলাম, তাহলে এতক্ষণ যে আমার গায়ের উপর হাত দিয়ে রাখলো, তাহলে সে কে? অবয়বটা হামাগুড়ি দিয়ে দিতে দিতে ঠিক আমার মুখের সামনে চলে আসলো। অন্ধকারের মধ্যেও তার চোখের সাদা মণিটা জ্বলজ্বল করছিল। হঠাৎ করে দেখলাম সে একটা বিদঘুটে হাসি দিতে দিতে আমার গলা চেপে ধরল। আমি প্রাণপণে চেষ্টা করছিলাম সেই অবয়ব থেকে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু তার শক্তির কাছে যেন আমি পেরে উঠতে পারছিলাম না। মনে হচ্ছিল দমটা এখনই বেরিয়ে যাবে আমার, আর হয়তো আমি কালকের সকালটা দেখতে পারবো না। একটা সময় অনুভব করলাম আমি জ্ঞান হারাচ্ছি। তারপর আর কিছু আমার মনে নেই। জ্ঞান ফিরলে দেখি রাদীপ আমার পাশে বসে আছে, সাথে বাসার বাড়িওয়ালা। রাদীপ জানায় বাসার লকের চাবিটা ভুলে বাসায় রেখে যাওয়ায় অনেকক্ষণ ধরে গেট নক করছিল এবং কল দিচ্ছিল। কিন্তু এত কিছুর পরও আমি গেট না খোলায় বাধ্য হয়ে বাড়িওয়ালার কাছ থেকে গেটের চাবি নিয়ে আসে এবং আমাকে মেঝেতে এই অবস্থায় পায়। তাদের সবটা খুলে বললে বাড়িওয়ালা যা বলে তা শুনে আর বুঝতে বাকি রইল না যে কালকে রাতে আমার সাথে সত্যিই কিছু ঘটেছিল। বাড়িওয়ালা আমাদের জানায় এ বাসাটায় অনেক বছর আগে একটা ছেলে সুইসাইড করে। এরপর থেকে যারা এই বাসায় আসে তারাই কিছু না কিছু সমস্যার সম্মুখীন হয়। তাই এই বাসাটা অনেক দিন ধরে খালি থাকায় হঠাৎ যখন আমরা আসি তখন আমাদের কাছে কম টাকায় ভাড়া দিয়ে দেয়। এসব শোনার কিছুদিনের মধ্যেই আমরা সেই বাসাটা ছেড়ে দেই। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন তিনি তার নাম উল্লেখ করেননি। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমার সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর সত্য ঘটনা, যার ব্যাখ্যা আমি আজও পাইনি। 2018 সাল, যাত্রাবাড়ি একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম। কাজের সুবাদে কুমিল্লা গিয়েছিলাম। রাত তখন 9টা। ঢাকায় ফেরার জন্য হাইওয়েতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম। কুমিল্লা থেকে গৌরীপুর হয়ে যাত্রাবাড়ি আমার ডিপো। সে সময়টা শীতের মৌসুম। ঘন কুয়াশার কারণে কক্সবাজার চট্টগ্রামের বাসগুলো অ্যাভেলেবেল না, আর লোকাল বাসের চেয়ে এই বাসে ট্রাভেল করা কমফোর্টেবল। তাছাড়া রাতও অনেক হয়ে গেছে, জলদি ফিরতে হবে, কারণ লোকাল বাসগুলো জায়গায় জায়গায় ব্রেক করে যাত্রী ওঠানামা করে। খুব বিরক্ত লাগে আমার কাছে। হঠাৎ আমারই কোম্পানির একটি গাড়ি সামনে এসে ব্রেক করলো। জিজ্ঞেস করলো, আরে হানিফ ভাই, আপনি এখানে? আমি বললাম হ্যাঁ, অফিসের কাজে দেরি হয়ে গেছে, বাসের জন্য অপেক্ষা করছি। বলে রাখা ভালো, সে একজন ডেলিভারি ড্রাইভার এবং সে প্রায় এক্সট্রা টাকা ইনকাম করার জন্য গাড়িতে ঢাকার পথে মালামাল বহন করত। তো গাড়িটা ছিল 11 ফিট খোলা জ্যাক গাড়ি। আমিও 7-5 না ভেবে সামনে ড্রাইভারের পাশের সিটে বসে পড়লাম। রাত 12টা। দাউদকান্দি ক্রস করে হঠাৎ নাকে আতরের স্মেল। আমি জীবনে প্রথম এমন স্মেল অনুভব করেছি, যদিও পারফিউম ব্যবহার করার একটা তীব্র নেশা আমার। তারপর কিউরিসিটি নিয়ে লুকিং গ্লাসে তাকিয়ে যা দেখলাম তার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। দেখি খাটিয়ায় একটা লাশ এবং 2 জন মানুষ বসা, কিন্তু গাড়িতে ওঠার পূর্বে আমি দেখলামই না কি সেই রহস্য। পরে ড্রাইভার আমার দিকে তাকিয়ে হেসে বলল, লাশ ঢাকায় যাবে। আমিও ঢাকা যাচ্ছি, খালি গিয়ে লাভ কি, কিছু টাকা আসবে, তাই লাশের ভাড়াটা নিলাম। আমিও সব স্বাভাবিক নিলাম। ঢাকায় পৌঁছালাম, কিন্তু সকালের ঘটনার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। অফিসে গিয়ে ড্রাইভারের খোঁজ করতেই কলিগ সহ ম্যানেজার স্যার বলছে সে গত 3 দিন ধরে ছুটিতে গ্রামের বাড়ি, তার স্ত্রী সিজারিয়ান অপারেশন। তাহলে রাতে আমাকে লিফট দিল কে? সেই ড্রাইভার আর লাশের সাথে সম্পৃক্ত কী ছিল? কুমিল্লা থেকে ঢাকার গাড়ি ড্রাইভ করে আমাকে কে নিয়ে আসলো? এর ব্যাখ্যা আজও খুঁজে পাইনি আমি।
লিসেনার্স, এবার আমরা আজকের শেষ ঘটনায় চলে যাব। ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন কোনো কারণবশত তিনি তার নাম উল্লেখ করেননি। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। সময়টা 2023। লোডশেডিংয়ের কারণে সারা বাংলাদেশ অতিষ্ঠ। তখন একটা গুরুত্বপূর্ণ কাজে ঢাকা যাই, কিন্তু ওখানে যাওয়ার পর ঝামেলা হয় রুম নিয়ে। হোটেলে থাকার মতো আমার সামর্থ্য ছিল না, আর ওখানে আমার কাজ শেষ হতে প্রায় 1 মাস সময় লেগে যায়। তাই আমি বাসা খোঁজা শুরু করি। তখন ওখানের একজন জানায় একটা রুম খালি আছে, দোতলায় বেলকানি সহ রুম। কিন্তু সাথে থাকা আরেকটা লোক কিছু বলতে চাইলে বাড়ির মালিক তাকে চুপ করিয়ে দেয়। তুলনামূলক ভাড়া কম থাকায় আমি ওই রুমে থাকার ডিসিশন নিয়ে নেই। ওই রুমে দরকারি জিনিসপত্র, খাট, ফ্যান সব ছিল, তাই আমার খুব একটা অসুবিধা হতো না। কিন্তু সমস্যা হতো একটাই, বিদ্যুৎ থাকতো না। তবে এইটার সমাধানও একটা ছিল। কারেন্ট গেলেই আমি একটা চেয়ার নিয়ে বেলকনিতে বসতাম, সুন্দর একটা বাতাস লাগতো গায়ে। একদিন সন্ধ্যার পর কারেন্ট চলে গেলে আমি বারান্দায় গিয়ে বসলাম। ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ নিচের দিকে নজর পড়তেই খেয়াল করলাম বাসার নিচের রাস্তায় একটা 10-12 বছর বয়সী মেয়ে বেলুন হাতে আমার দিকে তাকিয়ে আছে। কিছুটা অদ্ভুত লাগলো, পাত্তা দিলাম না। বিদ্যুৎ নেই, হয়তো বাইরে খেলছে কারো বাচ্চা। এভাবে কয়েকদিন দেখলাম। একদিন সিদ্ধান্ত নিলাম ওই বাচ্চা মেয়েটার সাথে কথা বলবো। সে কেন এভাবে তাকিয়ে থাকে, আর কেনই বা এই বাসার নিচেই দাঁড়িয়ে থাকে। তারপর সেই সন্ধ্যায় আবারও দেখলাম সে দাঁড়িয়ে আছে, আগের মতো বেলুন হাতে। আমি তাকে ডাকলাম, কিন্তু সে কোনো সাড়া দিল না। তাই এক পর্যায়ে নিচে চলে গেলাম। ওইখানে গিয়ে দেখলাম নিচে কেউ নেই। আমি যখন চলে আসতে লাগলাম মনে হলো ওই মেয়েটা পিছনে দাঁড়িয়ে আছে, কিন্তু যখন আবার তাকিয়ে দেখলাম কেউ নেই, তখন মনে মনে বললাম মেয়েটাকে নিয়ে বেশি ভাবছি হয়তো আমি। তারপর একদিন আমার এক মামা আশিকুর রহমান আশিক, উনি কোনো এক দরকারে ঢাকায় এসেছে। আমার সাথে দেখা হলে ওনাকে আমি বললাম আজকের রাতটা আমার সাথে যেন সে থেকে যায়। তখন সে রাজি হয়ে যায়। সন্ধ্যায় আবারও কারেন্ট চলে যায় এবং বারান্দায় গিয়ে দেখি আশিক মামা বসে আছে। বারান্দার জায়গায় একটু কম থাকায় উনি আমার সিনিয়র ছিল, তাই একটু দূরেই থাকলাম আমি গরমের কারণে ওইখানে আর থাকলাম না। আমি বাসার সামনের ছোট একটা নিচু দেওয়ালে বসলাম। ওই সময় সেই মেয়েটা আমার কাছে আসলো কান্না করতে করতে। সে আমার থেকে 2 হাত দূরে দাঁড়িয়েছিল। হঠাৎ কোথায় যেন মিলিয়ে গেল। আমি আশেপাশে দেখলাম কেউ নেই। ভাবলাম হয়তো মনের ভুল, কারণ বিগত কয়েকদিন ওই মেয়েকে নিয়ে চিন্তা একটু বেশি করে ফেলেছিলাম আমি। এইগুলো ভাবতে ভাবতে কারেন্ট চলে আসলো এবং আমিও রুমে চলে গেলাম। পরদিন সকালে আশিক মামা বলল সে নাকি স্বপ্নে দেখেছে কোনো একটা মেয়ে আমাদের হত্যা করার চেষ্টা করছে এবং সে নাকি অনেক ভয় পেয়েছে। আমি তার স্বপ্ন নিয়ে মজা করলাম। ওই দিন আশিক মামা চলে যাওয়ার পর একা একা লাগছিল, তাই একটু ঘুরতে বের হয়েছিলাম। ফিরতে দেরি হয়ে যায়। এসে দেখি কারেন্ট নাই এবং অনেক গরম, তাই গোসল করার সিদ্ধান্ত নিলাম। গোসলখানায় যাওয়ার কিছুক্ষণ পর নাকি একটা পচা গন্ধ আসতে লাগলো এবং আমার ঘাড়ে কিছু একটা ফোঁটা ফোঁটা পড়তে লাগলো। তখন ফোনের ফ্ল্যাশ লাইট অন করে যা দেখলাম তাতে আমি সত্যি ভয় পেয়ে গেলাম। দেখলাম সিলিংয়ে ঝুলছে একটা লাশ, আর নাক বেয়ে আমার ঘাড়ে পড়ছে রক্ত। আমি চিৎকার করতে যাব, ঠিক তখন কারেন্ট আসলো এবং অবাক হয়ে দেখলাম কিছুই নেই। তবে আমার ভয় কাটছিল না। আমি কোনো মতে গোসল শেষ করে বের হলাম। ঘরে শুয়ে শুয়ে ভাবছি কি হচ্ছে আমার সাথে, আর কেনই বা হচ্ছে। তখন আবারও কারেন্ট চলে যায়। আমি বারান্দার দিকে যাব, তখনই চোখ পড়ে ঘরের ফ্যানের দিকে। সেই লাশটা ঝুলছে। ভালো করে খেয়াল করে দেখলাম এটা ওই মেয়েটারই লাশ। আমি চিৎকার করলাম এবং জ্ঞান হারালাম। তারপর যখন ফিরলাম আমি দেখলাম আমি হাসপাতালে এবং পাশে বাড়ির মালিক সহ আরও কয়েকজন। আমার চিৎকার শুনে দৌড়ে গিয়ে ওনারা নাকি দেখেন আমি অজ্ঞান হয়ে পড়ে আছি, তাই এইখানে নিয়ে আসে আমাকে। আমি ওনাকে সব কিছু খুলে বললে উনি বলে দুঃখিত বাবা, আমি তোমার কাছে একটা কথা বলিনি। আসলে ওই ঘরে একটু সমস্যা আছে, কেউ থাকতে পারে না ওই ঘরে। ওই ঘরে একসময় একটা পরিবার থাকতো, একটা মেয়ে ছিল তাদের। তবে মেয়ের মা ছিল মেয়েটির সৎ মা। একদিন কোনো একটা কারণে মেয়েটাকে মেরে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে দেয় তার সৎ মা এবং পালিয়ে যায়। তারপর থেকে ওই ঘরে কেউ থাকতে পারে না। এগুলো শোনার পর বুঝলাম আসল ঘটনা। তারপর আর ওই রুমে থাকার সাহস হয়নি আমার। বাড়ির মালিকই আমাকে অন্য জায়গায় একটা রুমের ব্যবস্থা করে দেয়।
এই ছিল আমার ঘটনা। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমাদের জানান, আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদের লাইক কমেন্টগুলো এবং সাবস্ক্রাইব আমাদের নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, bhutfmrat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য।